সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে স্কোয়ার নোটেশন কী হয়। এই যে দেখুন থার্ড ব্র্যাকেট যেটা রয়েছে সেটাকে আমরা স্কোয়ার নোটেশন বলি। তো এই নোটেশনটা জাভাস্ক্রিপ্টে কোথায় ব্যবহার করা হয় আর এটার ইউজ কেস কী কী, তো সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে এই স্কোয়ার নোটেশনটি, কারণ যখন আপনি অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে খুবই হেল্প করবে এই স্কোয়ার নোটেশনটি আপনাকে বিভিন্ন জায়গায় যখন আপনি অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, আর তারপরে আমরা চলে যাব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস। আর এখানে মনে করুন আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 62, তাই আমরা একটা কাজ করি, আমরা এই 61টাকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলাম, আর এটাকেই আমরা মনে করুন রিনেম করে জাস্ট এটাকে আমরা 62 করে দিলাম। ঠিক আছে, তো চলুন এবার আমরা ভিএস কোড সফটওয়্যারটাকে ওপেন করে নিই, আর তার মধ্যে আমরা এই 62 বলে যে ফোল্ডারটা রয়েছে সেটাকে ওপেন করে নিই। তো দেখুন ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপরে চলে যান আপনারা এখান থেকে ই ড্রাইভের মধ্যে, তারপরে আপনারা চলে যান হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, অ্যান্ড দেন একবারে নিচে এসে মনে করুন আমরা 62 বলে ফোল্ডারটাকে সিলেক্ট করলাম আর অ্যাডে ক্লিক করলাম। জাস্ট ইএসএ প্রেস করে দিন, দেখুন এখন 62 বলে যে ফোল্ডারটা রয়েছে সেটা চলে আসলো। আমরা এখান থেকে index.html-কে ডাবল ক্লিক করলাম, এটাকে আমরা 62 করে দিলাম, আর জেএস বলে ফোল্ডারটাকে ওপেন করে custom.js-টাকে ওপেন করলাম। তো দেখুন গত পর্বে আমরা এই জিনিসটা শিখেছিলাম যে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কী হয়, আর অবজেক্ট নিয়ে খুব বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছিলাম। আর সেই আলোচনা করতে গিয়ে একবারে শেষের দিকটা যখন আমরা গেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যদি আমাকে কখনো অবজেক্টের কোনো একটা প্রপার্টি নেমকে এরকম স্পেস সহকারে দিতে হয়, তো তখন আমাদেরকে সিঙ্গেল কোড বা ডাবল কোটেশনের মধ্যে সিনট্যাক্সটাকে রাখতে হয় বা কি নেমটাকে রাখতে হয়, তাই না? এটা আমরা দেখেছিলাম। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছিল দেখুন, মনে করুন আমরা নিচের এই সমস্ত কিছুকে কমেন্ট করে রাখলাম এই মুহূর্তে, ঠিক আছে, কমেন্ট করে রাখলাম, আর এটাকে জাস্ট আনকমেন্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই অবস্থায় দেখুন জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এখানে একটা এরর দেখাচ্ছে। তো আমি যদি এখন এটাকে সেভ করি, কারণ দেখুন এই স্টুডেন্ট 2 এর মধ্যে আমার এখানটাতে স্কুল নেম বলে আমি একটা প্রপার্টি নেমকে সেট করেছিলাম, যার মধ্যে ভ্যালু ছিল কিনা এইটা। এবার আমরা জানি কোনো একটা অবজেক্টের প্রপার্টিকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা সেটা কী করে করতে পারি, অবজেক্টের নাম তারপরে ডট দিয়ে প্রপার্টি নেম। তো এটা যখন আমরা দিচ্ছিলাম তো মনে করুন আমি এখান থেকে কোটেশনটাকে সরিয়ে দিলাম, আমরা তো এভাবেই আগে লিখতাম। এই যে দেখুন নিচের যে কমেন্টগুলো রয়েছে সেগুলো দেখুন student1.age student2.name এরকমভাবে লিখতাম, তাই সেই হিসাবে তো তাহলে আমার student2.schoolname করলেই হতো। কিন্তু দেখুন যদি আমরা এটাকে এখন রান করি, চলুন এটাকে রান করা যাক। আমি যদি 62 এর ভিতরে যাই, index.html-কে যদি ডাবল ক্লিক করি আর কনসোলটাকে মনে করুন F12 দিয়ে ওপেন করলাম, জাস্ট এটাকে ক্লোজ করে দিন। দেখুন এখানটাতে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, মিসিং প্যারান্থেসিস এরকম টাইপের কিছু একটা এরর আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা কেন? দেখুন যখনই আপনি এরকমভাবে সিনট্যাক্সটাকে লিখেছেন তো জাভাস্ক্রিপ্ট কী করবে, জাভাস্ক্রিপ্ট জানে যে student2 হচ্ছে একটা অবজেক্ট, কারণ কি তারপর আপনি ডট দিয়েছেন। এবার ডট দিয়ে জাভাস্ক্রিপ্ট স্কুল বলে একটা কিকে ফেচ করার ট্রাই করছে। ও বুঝতে পারছে যে student2 এর ভেতরে হয়তো স্কুল নামক কোনো একটা প্রপার্টি রয়েছে, কিন্তু দেখুন student2 এর ভিতরে কি কোনো স্কুল নামক প্রপার্টি রয়েছে? না, নেই। এইবার তারপরে দেখুন এইটা তো নয় গেল একটা সেট, ঠিক আছে, student2.school একটা ভ্যালিড সিনট্যাক্স, কিন্তু তারপরে এই স্পেস দিয়ে নেমটা কি, জাভাস্ক্রিপ্ট এখানটাতে এরর এই কারণে দেখাচ্ছে কারণ ওর কাছে কোনো কিছু সঠিকভাবে বর্ণনা করা নেই। ও প্রথমত একটা এরর পেয়েছে, সেটা হচ্ছে student2 এর ভিতরে স্কুল বলে কোনো প্রপার্টি নেই, ঠিক আছে, সেটা তো গেলই। তারপরে স্পেস দিয়ে নেম বলে এটা কি, এটা কি ভেরিয়েবল না এটা কোনো অবজেক্টের নাম বা এটা কোনো প্রপার্টির নাম, এটা কি? তাই জাভাস্ক্রিপ্ট এখানটাতে কনফিউজড হয়ে যাচ্ছে, এই কারণে আপনাকে এখানটাতে এরর শো করছে। ঠিক আছে, তাই এইটা সবসময় মনে রাখবেন যে এই যে আপনি student2 অর্থাৎ এটা তো একটা অবজেক্টের ভিতরে যখন আপনি প্রপার্টির নামগুলো লিখবেন সেটা সবসময় একটা কনভেনশন ফলো করে লিখবেন, আর সেই কনভেনশনটা ফলো করবেন আপনারা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় যে সমস্ত রুলসগুলো বলা ছিল, যে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার হবে তখন এরকম মাঝখানে স্পেস হবে না, যদি আপনার স্পেসের দরকার হয় তাহলে সেটাকে ক্যামেল কেস করে দিন, বা সেখানটাতে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বা সেখানটাতে আপনি ডলার ইউজ করতে পারেন, বা আরেকটা যেটা রুল ছিল যে ভেরিয়েবলের নামের প্রথমে কখনো এরকম নাম্বার বা নিউমেরিক থাকবে না। এই সব জিনিসগুলো কিন্তু কোনো একটা অবজেক্টের যখন আপনি প্রপার্টির নেম যখন ডিক্লেয়ার করছেন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তাই যখনই আপনি কোনো একটা অবজেক্টের প্রপার্টির নেমকে ডিক্লেয়ার করবেন তখন ওই ভেরিয়েবলের কনসেপ্টগুলো মনে রাখার ট্রাই করবেন, যে একটা ভেরিয়েবল লিখতে গেলে কী কী রুল ফলো করতে হয়, যে আমাকে সবার প্রথমে শুরুতেই
এরকম রকমের নিউমেরিক কোনো ডিজিট দেওয়া যাবে না, বা এরকমভাবে আমরা স্পেস দিতে পারি না, তারপরে কোনো রকমের আদার্স পাঞ্চুয়েশন যেরকম ধরুন মাইনাস প্লাস এগুলো কোনো কিছু আমরা দিতে পারি না, ঠিক আছে। জাস্ট আমরা কি ব্যবহার করতে পারি, জাস্ট সিম্বল হিসাবে আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি বা ডলার সাইন ইউজ করতে পারি, যেটা কিনা আমরা ভেরিয়েবলের ইউজ করতাম, বাট আমরা এখানটাতে ক্যামেল কেস এভাবে ইউজ করতে পারি। তাই দেখুন এইগুলো হচ্ছে একটা ভ্যালিড নেম, অর্থাৎ স্টুডেন্ট 2 এর পরে আপনি যখন কোনো একটা প্রপার্টির নাম লিখবেন সেখানটাতে ভ্যালিড নেম কনভেনশন ইউজ করবেন, যেটা কিনা আপনি ভেরিয়েবলেও ইউজ করতেন। এইবার সমস্যা হচ্ছে, তাহলে আমি তো এখন এখানটাতে একটা মাল্টিওয়ার্ড দিয়ে ফেলেছি, তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটার সলিউশন কি? এই জিনিসটার জন্য জাভাস্ক্রিপ্টে খুব সুন্দর একটি নোটেশন ইউজ করা হয়। যেরকমভাবে দেখুন, আপনি যদি কোনো একটা অবজেক্টের প্রপার্টিকে এই মুহূর্তে অ্যাক্সেস করতে চান, তাহলে আপনাকে ওই অবজেক্ট নেমের সাথে কি নোটেশন ইউজ করতে হয়? ডট নোটেশন অ্যাক্সেস করার জন্য, তাই না? তো অল্টারনেটিভলি জাভাস্ক্রিপ্ট আপনাকে স্কোয়ার নোটেশনও ইউজ করার একটা সুবিধা দেয়। চলুন দেখা যাক সেই জিনিসটা কি। তো ফর দ্য মোমেন্ট আমি এই জিনিসটাকে একটুখানি কমেন্ট করে রাখলাম, ঠিক আছে। আর আমি এখান থেকে এজটাকে এভাবে ওপেন করে দিলাম। দেখুন, আমরা এই যে স্টুডেন্ট 1-এর এজটা কীভাবে অ্যাক্সেস করেছিলাম? স্টুডেন্ট 1 ডট এজ, আমরা এজটাকে পেয়ে গেছিলাম। এই সেম জিনিসটাকে যদি আমি একটা স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে বা স্কোয়ার ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে যদি ইউজ করতে চাই, তাহলে কি করব? মনে করুন আমি এটাকে কপি করলাম, নিচের লাইনে আসলাম, আমরা এটাকে জাস্ট রিমুভ করে দিলাম, একটুখানি স্পেস দিয়ে দিলাম যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখুন, স্টুডেন্ট 1 কি আমার কাছে একটা অবজেক্ট, তাই তো? আর এই অবজেক্টের ঠিক পরে আপনি একটা স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করুন। দেখুন ওপেন ক্লোজ হয়ে গেল। তারপরে আপনি এখানটাতে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে আপনি সেই কি নামটাকে দিন, যে কি নামটা আপনি এখানটাতে শো করতে চাইছেন। মনে করুন আমি এখানটাতে যে এজ এটাকে শো করতে চাইছি, ব্যাস হয়ে গেল। দেখুন আমাদের উপরের যে ডিক্লারেশনটা রয়েছে সেখানটাতে আমরা ডট নোটেশন ইউজ করেছি স্টুডেন্টের এজটাকে নিয়ে আসার জন্য, আর নিচের যে সিনট্যাক্সটা আমি ইউজ করেছি সেখানটাতে সেম ওই এজের ভ্যালুটা আমি দেখতে চাইছি, কিন্তু সেটা কিসের মাধ্যমে? স্কোয়ার ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে। দুটো কিন্তু সেম কাজ করবে। তো দেখুন আমি যদি এখন এটাকে সেভ করি, আমি যদি এখানে যাই একবার রিফ্রেশে প্রেস করি, দেখুন এখানে কি দেখাচ্ছে? 45 দুবারই কিন্তু 45 দেখাচ্ছে। 45 কোনটা? এই যে স্টুডেন্ট 1-এর এজটা। তাহলে দেখেছেন আমরা এইভাবেও অ্যাক্সেস করতে পারি, আবার এইভাবেও অ্যাক্সেস করতে পারি। আর এই স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটাকে ব্যবহার করার বা ইউজ করার অনেক রকমের সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো সম্পর্কে আমি আলোচনা করছি আস্তে আস্তে। তাহলে দেখুন আমরা এরকমভাবে স্কোয়ার ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে কিন্তু এই যে প্রপার্টিগুলোকে বা প্রপার্টির ভ্যালুগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারি, তাই না? তাই আমরা এটাকে কমেন্ট করে দিলাম, এটাকে মনে করুন কমেন্ট করে দিলাম, আর এবার এটাকে আমি আনকমেন্ট করলাম। তাহলে দেখুন এই যে স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটা শিখলাম, তাহলে সেই স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটা আমরা এটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এইখানে তো নয়, আমাদের ডট নোটেশনটা কাজ করছে না, তাহলে চলুন এবার এখানটাতে আমরা স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটাকে ব্যবহার করে দেখি। তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে ডটটাকে রিমুভ করলাম, আর এই যে স্কুল নেমটা রয়েছে এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে রাখলে তো হবে না, এই যে ভিতরের কন্টেন্টটা রয়েছে এটাকে আমাকে কোটেশনের মধ্যে রাখতে হবে, নয় সিঙ্গেল কোটেশন নয় ডবল কোটেশন। তো আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, আগেরটা আমরা ডাবল কোটেশন দিয়েছিলাম, কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো কোটেশন দিতে পারেন। তো দেখুন এমতো অবস্থায় দেখুন কোনো কিন্তু এরর আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে কি করছি, আমি স্টুডেন্ট 2-এর স্কুল নেম বলে যে প্রপার্টি নেমটা রয়েছে আমি সেটাকে এখন অ্যাক্সেস করতে চাইছি। তাহলে এইখানটাতে এই স্টুডেন্ট 2-এর এই প্রপার্টি নেমের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা আমাকে দেবে, অর্থাৎ টেস্ট স্কুল, এটা আমি এখানে দেখতে পারবো। চলুন দেখা যাক দেখতে পাই কিনা। তো আমরা এটাকে এখানটাতে সেভ করলাম, আমরা এখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করব। দেখুন এখন কিন্তু টেস্ট স্কুলটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম যে যখন আমরা ডট নোটেশন ইউজ করছিলাম তখন কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছিলাম না, জাভাস্ক্রিপ্ট কিন্তু এরর শো করছিল, তাই না? ফর দ্য মোমেন্ট আমি এইগুলোকেও না সব কিছুকে কমেন্ট করে রাখি, মনে করুন কমেন্ট করে রাখলাম, ব্যাস এটাকে আমরা সেভ করলাম। আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন টেস্ট স্কুলটা কিন্তু দেখাচ্ছে। তাহলে দেখেছেন স্কোয়ার নোটেশনটা কতটা ইউজফুল। যেই জিনিসটা বা যেই কাজটা আমার ডট নোটেশনে হচ্ছিল না সেটা কিন্তু স্কোয়ার নোটেশনে খুব ইজিলি হয়ে গেল, তাই না? আর এই স্কোয়ার নোটেশনটাকে আপনি এই যে অবজেক্টের আমরা প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত জিনিসগুলো শিখেছিলাম, যে কি করে একটা অবজেক্টের মধ্যে নতুন একটা প্রপার্টিকে অ্যাড করতে হয়, কিভাবে সেটার মধ্যে নতুন একটা ভ্যালুকে অ্যাসাইন করতে হয়, বা কী করে একটা অবজেক্টের মধ্যে থেকে কোনো একটা প্রপার্টিকে রিমুভ করতে হয়, সেগুলো কিন্তু সব কিছু এই স্কোয়ার নোটেশনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। মনে করুন এই যে ধরুন আমরা এখানটাতে কী করেছিলাম, এই স্টুডেন্ট ডট ফ্যাব সাবজেক্ট, তো এটাকে মনে করুন আমি এটাকে জাস্ট আনকমেন্ট করলাম। তো
স্টুডেন্ট ওয়ান। তো স্টুডেন্ট ওয়ানের মধ্যে দেখুন এখানটাতে কী করেছিলাম, স্টুডেন্ট ওয়ানের মধ্যে কিন্তু ফ্যাব সাবজেক্ট বলে কোনো কিছু ছিল না। গত পর্বটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানটাতে দেখুন ফ্যাব সাবজেক্ট বলে কিন্তু কোনো প্রপার্টি ছিল না। তাই আমরা কি করেছিলাম, এই স্টুডেন্ট ওয়ানের মধ্যে ফ্যাব সাবজেক্ট বলে একটা প্রপার্টিকে অ্যাড করেছিলাম এইভাবে। এই সেম জিনিসটাকে আমরা কি করতে পারি, আমরা স্কোয়ার নোটেশনের মাধ্যমেও কিন্তু করতে পারি। যেরকম মনে করুন আমরা এখানটাতে গেলাম, এটাকে কপি করলাম, নিচের লাইনে আসলাম। তো এখানটাতে আমরা যদি স্টুডেন্ট ওয়ানের মধ্যে ফ্যাব সাবজেক্ট নামক একটা কিকে যদি অ্যাড করতে চাই স্কোয়ার নোটেশন ছাড়া, তাহলে কি করতে হবে, খুবই সিম্পল, জাস্ট এই ফ্যাব সাবজেক্টটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রেখে আর এটাকে জাস্ট স্ট্রিংয়ে কনভার্ট করে দিন। এই যে দেখুন স্টুডেন্ট ওয়ান স্কোয়ার ব্র্যাকেট তারপরে ফ্যাব সাবজেক্ট। তো দেখুন এখানটাতে HTML লিখলাম। তো এইবার মনে করুন আমি জাস্ট console.log এই স্টুডেন্ট ওয়ান এখানটাতে করলাম, আনকমেন্ট করলাম এটাকে। তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু স্টুডেন্ট ওয়ানের মধ্যে ফ্যাব সাবজেক্ট ছিল না, বাট এই জায়গাটাতে আসার পরে জাভাস্ক্রিপ্ট কী করবে, স্টুডেন্ট ওয়ানের মধ্যে ফ্যাব সাবজেক্টটাকে অ্যাড করে দেবে। আর চলুন এবার আমরা স্টুডেন্ট ওয়ানকে একটুখানি দেখি কনসোলে। আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব। দেখুন এখন এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ানের পুরো অবজেক্টটা। আর দেখুন এখানটাতে কিন্তু এখন আমরা ফ্যাব সাবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না, এই যে ফ্যাব সাবজেক্ট। আর এর আগের পর্বে আমরা এই ফ্যাব সাবজেক্টটাকে অ্যাড করেছিলাম ডট নোটেশনের মাধ্যমে, এইবার করলাম স্কোয়ার নোটেশনের মাধ্যমে। ঠিক আছে, সেম কাজ। আর ঠিক একই রকমভাবে জিনিসগুলো আপনি জাস্ট এডিটও করতে পারেন, জাস্ট ডিলিটও করতে পারেন। যেরকম দেখুন এখানটাতে দেখুন, এই ডিলিট নিয়ে আমি নয় একটা ডেডিকেটেড পর্ব আপনাদের জন্য তৈরি করব। দেখুন এখানটাতে আমরা কী করেছিলাম, student2.age এই ডিলিট অপারেটরটা কী করে, যে কোনো একটা অবজেক্টের থেকে কোনো একটা প্রপার্টিকেও রিমুভ করতে সাহায্য করে। তো দেখুন এখানটাতে কী লিখেছিলাম, ডিলিট student2.age, অর্থাৎ স্টুডেন্ট টু থেকে এজটাকে রিমুভ করো, সেটা হচ্ছে ডট নোটেশনের মাধ্যমে। এই সেম জিনিসটা আমরা এখানটাতে করব কার মাধ্যমে, এবার স্কোয়ার নোটেশনের মাধ্যমে। আমরা এটাকে জাস্ট কমেন্ট করে দিলাম, সেম কিচ্ছু না, দেখুন সব জায়গাতে একই, ডটটাকে রিমুভ করলাম আর জাস্ট এই এজটাকে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে র্যাপ করে এজটাকে জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে র্যাপ করলাম, ব্যাস একই কাজ হবে। তাই এবার যদি আমি এখানটাতে গিয়ে console.logকে যদি স্টুডেন্ট টুটাকে যদি আনকমেন্ট করি, তাহলে দেখুন আমি যদি এখন এখানে যাই আর একবার রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন স্টুডেন্ট টুর মধ্যে আপনি এজ দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না, কারণ কি ওটা রিমুভ করে দিয়েছে। আর সেটা আমরা স্কোয়ার নোটেশনের মাধ্যমে কিন্তু করলাম, খুব ইউজফুল। তো যে যে কাজগুলো আপনি গত পর্বে শিখেছেন সেই সব কাজগুলো কিন্তু আপনি স্কোয়ার নোটেশনের মাধ্যমে করতে পারেন। এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা এবার আমি ডিসকাস করব, স্কোয়ার নোটেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা কি। দেখুন স্কোয়ার নোটেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে যে এইখানটাতে, এই যে দেখুন এখন এই স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানটাতে এখন একটা কী রয়েছে, এটা একটা স্ট্রিং লিটারাল, তাই না? কারণ দেখুন এই যে এখানটাতে স্কুল নেম, এটা কি কোনো ভেরিয়েবল? না, এটা কোনো ভেরিয়েবল না, এটা জাস্ট একটা স্ট্রিং আপনি এখানটাতে দিয়েছেন। আপনি চাইলে এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা ভেরিয়েবলকে লিখতে পারেন, অর্থাৎ এই যে পুরো অবজেক্টের কলিংটা রয়েছে, অর্থাৎ অবজেক্টের প্রপার্টিটাকে যে আপনি কল করছেন এটাকে আপনি ডাইনামিক করতে পারেন। কিভাবে চলুন দেখা যাক। তো মনে করুন এই অবস্থায় জাস্ট এই উপরের এক্সাম্পলটা আপনি লক্ষ্য করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই অবস্থায় আমরা স্টুডেন্ট টু এর মধ্যে থাকা স্কুল নেম বলে প্রপার্টিটাকে আমরা অ্যাক্সেস করতে চাইছিলাম। তার জন্য আমরা কি করেছিলাম, স্টুডেন্ট টু আর যে প্রপার্টি নেমটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি সেটাকেই আমি ডিরেক্টলি লিখে দিচ্ছিলাম। ঠিক আছে, এইবার মনে করুন যদি আমি জিনিসটাকে একটুখানি এরকম করে করতে চাইতাম যে যেই প্রপার্টির নেমটা রয়েছে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। মনে করুন এখানে দিলাম যে প্রপ নেম ইজ ইকুয়াল টু প্রপার্টিটার নামটা কি, আমি সেই নামটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে এভাবে স্টোর করলাম। ঠিক আছে, আর এইবার আমি এখানটাতে মনে করুন console.log করছি, console.log এখান থেকে আমি সব কিছুকে রিমুভ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখুন আমি এখানে কি করতে চাইছি, আমি চাইছি যে স্টুডেন্ট টু এর ভেতরে থাকা আমি এই যে প্রপার্টিটা সেটা অ্যাক্সেস করব, আর এই প্রপার্টির নামটা আমি অলরেডি একটা ভেরিয়েবলের মধ্যে লিখে রেখেছি। তাই আমি যদি এখানটাতে স্টুডেন্ট টু লিখি তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দিই, আগে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কী দিচ্ছিলাম বলুন তো, পুরো সেই স্ট্রিংয়ের নামটা যেটা কিনা প্রপার্টির নাম, এটাকে অ্যাজ এ স্ট্রিং হিসাবে দিচ্ছিলাম। এবার আমরা এই যে স্ট্রিংটা রয়েছে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, আমরা চাইলে এই ভেরিয়েবলের নামটাকে এটার মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে এখন এইটা আর এইটা দুটোই কিন্তু সেম। উপরেরটাতে আমরা কি করেছি, জাস্ট স্ট্রিংটাকে রেখে দিয়েছিলাম, যেটা কিনা প্রপার্টির নাম, সেই স্ট্রিংটাকেই আমরা এটার মধ্যে রেখে দিয়েছি। আর নিচেরটাতে কি করেছি, প্রপার্টির নামটাকে একটা ভেরিয়েবলে স্টোর করেছি, সেই ভেরিয়েবলটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তাই এইটা আর এইটা দুটোই সেম, এটা শুধুমাত্র একটুখানি ডাইনামিক ওয়েতে কল হচ্ছে। তো চলুন দেখা যাক এই নিচে জিনিসটা কাজ করে নাকি। অবশ্যই কাজ করবে। দেখুন আমরা এটাকে সেভ করলাম, আমরা এখন দুখানা console.log দেখতে পারবো। আমরা এখানে যাব আর এখানে একটা রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন দুখানা জায়গাতেই আমি টেস্ট স্কুল দেখতে পাচ্ছি।
তাই না? জিনিসটা কিন্তু ডাইনামিক হয়ে গেল এখন। কারণ দেখুন আগে এই যখন এভাবে লিখছিলাম তখন জিনিসটা স্ট্যাটিক ছিল, অর্থাৎ আপনি এখানটাতে যে স্ট্রিংটাই দেবেন সেটাই কিন্তু এখানটাতে শো হবে। বাট এখন দেখুন আমি এই যে সেকশনটা রয়েছে সেটাকে ডাইনামিক করে ফেলেছি, অর্থাৎ এই প্রপ নেমটাকে আমি যখন স্কুল নেম করব তখন এই ভ্যালুটাকে আমি দেখতে পারবো, অর্থাৎ এই প্রপার্টির ভ্যালুটা দেখতে পারবো। এইবার যদি আমি এই প্রপ নেমের ভ্যালুটাকে চেঞ্জ করে যদি আমি এখন এইটা করে দিই, দেখুন এখন এখানটার ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাকে সেভ করলাম, এটা এখানে যাব, রিফ্রেশ করবো, দেখুন এখন ফলস আসছে। কেন ফলস আসছে? কারণ এই যে হ্যাজ HTML নলেজ এর মধ্যে কি রয়েছে? ফলস রয়েছে। এবার মনে করুন আপনি ফেভারিট সাবজেক্টটাকে দেখতে চাইছেন, তাই মনে করুন আমি এই প্রপ নেমের মধ্যে ফেভারিট সাবজেক্টটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে দেখুন এখন ডাইনামিক হয়ে গেল, কারণ কি এই যে ভ্যালুটা রয়েছে এটা এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে, আর এই ভেরিয়েবলটা কোথায় চলে যাচ্ছে? স্টুডেন্ট 2 এর এখানে। এবারে এইখানটাতে এই প্রপ নেম থাকা মানেই তো হচ্ছে এই ফেভারিট সাবজেক্ট এইটা থাকা, তাই না? তাই এটাকে আমরা কি সুন্দর করে ডাইনামিক করে ফেললাম। তাই দেখুন আমি যদি এখন এটাকে সেভ করি, আমি যদি এখন এইখানে যাই, রিফ্রেশ করি, দেখুন এখন JS দেখতে পাচ্ছি, কতটা সুন্দর, তাই না? তো আপনি যখন জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট নিয়ে কাজ করবেন পরবর্তীকালে ডাইনামিক্যালি, তখন দেখবেন এই স্কোয়ার নোটেশনটা আপনাকে খুব হেল্প করছে। কারণ দেখুন এই যে ডট নোটেশনটা শিখেছেন আপনি, বা এই যে ডট নোটেশনটা আমরা যে গত পর্বে শিখেছিলাম, এইটা কিন্তু এই ডাইনামিক ওয়েভাবে কাজ করে না। অর্থাৎ আমরা এই যে এখানটাতে এই জিনিসটাকে যে ডাইনামিক করলাম, অর্থাৎ প্রপার্টি নেমটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে সেই যে ভেরিয়েবলটাকে আমরা অবজেক্টের মধ্যে দিয়ে যে কল করছি, এটা কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন না। চলুন দেখা যাক এটা হয় কি না। তো এটা হবে না, কারণ দেখুন আপনি যদি এখানটাতে console.log করেন, মনে করুন আমি এখানটাতে console.log করলাম, আর আমি এখানটাতে কি করলাম, মনে করুন student2 ডট প্রপার্টি নেম। এবার আমি এক্সপেক্ট করছি যে এখানে তো student2 আর এই ডট প্রপার্টি নেম, তাহলেই তো জিনিসটা হয়ে যাবে না। জাভাস্ক্রিপ্ট এখানটাতে এরর দেখাবে, কারণ দেখুন জাভাস্ক্রিপ্ট কিন্তু এইটাকে ডাইনামিক্যালি জাস্ট এই ফ্যাব সাবজেক্ট দিয়ে কিন্তু রিপ্লেস করবে না। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কিন্তু এখানটাতে এই প্রপ নেমের জায়গাতে ফেভারিট সাবজেক্টটাকে বসাবে না। জাভাস্ক্রিপ্ট কি করবে? জাভাস্ক্রিপ্ট খুঁজবে যে এই student2 এর মধ্যে প্রপ নেম বলে কোনো প্রপার্টি আছে নাকি। দেখুন তো student2 এর মধ্যে এই প্রপ নেম বলে কোনো প্রপার্টি দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। তাই দেখুন জাভাস্ক্রিপ্ট এখানটাতে এরর দেবে। তাই আমরা যদি মনে করে থাকি যে ডট দেবো, তারপরে জাস্ট এখানে ডাইনামিক ভেরিয়েবলের নাম দিয়ে দেবো, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে বসে যাবে, ডটের ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হবে না। তাই দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি যদি এখন এখানটাতে যাই, একবার যদি রিফ্রেশে প্রেস করি, দেখুন আনডিফাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এটাকে খুঁজেই পাচ্ছে না। দেখুন আমরা জানি যে যখন কোনো কিছু সেট না থাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, তখন জাভাস্ক্রিপ্ট সেটাকে আনডিফাইন্ড দেখায়, তাই না? তাই দেখুন জাভাস্ক্রিপ্টের কাছে এটা আনডিফাইন্ড, অর্থাৎ এটা ডিফাইন্ডই করা নেই। দেখুন student2 এর মধ্যে আপনার প্রপ নেম বলে কিছু রয়েছে নেই, তাই ডটের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কাজ করে না। তাই যদি কখনো আপনি অবজেক্টকে ডাইনামিক্যালি, বা আপনি কোনো একটা অবজেক্টের প্রপার্টিকে ডাইনামিক্যালি ম্যানিপুলেট করতে চান, তখন আপনি অবশ্যই স্কোয়ার নোটেশনটা ইউজ করবেন, ডট নোটেশনটা কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে? আর এটাই কিন্তু সবথেকে বড় ডিফারেন্স স্কোয়ার নোটেশন আর ডট নোটেশনের মধ্যে। তাই অনেকে এই ভুলটা করেন, যারা বিগিনার্স রয়েছেন তারা এরকমভাবে ডাইনামিক্যালি জিনিসটাকে কল করার জন্য তখন তারা student2 ডট প্রপ নেম এই জিনিসটাকে ব্যবহার করেন, বাট সেটা কখনোই কাজ করে না। তো কেন কাজ করে না, আশা করি আপনারা আজকে সেটা বিস্তারিতভাবে জানতে পারলেন। তো আমি জাস্ট এই যে কোডটা রয়েছে সেটাকে কমেন্ট করে রাখলাম। তো আশা করি আজকে আপনাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আমরা অবজেক্ট নিয়ে কাজ করি সেখানটাতে স্কোয়ার নোটেশন কত বড় একটা ভূমিকা পালন করে সেটা নিয়ে আজকে আপনারা বিস্তারিত জানতে পারলেন। তো এই স্কোয়ার নোটেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখনই আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে পরবর্তীকালে কাজ করবেন, তখন দেখবেন বিভিন্ন প্রয়োজনে আপনাকে ডাইনামিক্যালি কাজ করার জন্য এই স্কোয়ার নোটেশনটা কিন্তু খুব হেল্প করবে। জাস্ট কনসেপ্টটা মনে রেখে দেবেন, পরবর্তীকালে দেখবেন কাজ করতে করতে আপনারা নিজেরাই বুঝে গেছেন। আর আজকের এই পর্বে যারা নতুন রয়েছেন তারা এই ভিডিও ডিসক্রিপশনটাই অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন চ্যানেলের বলুন বা বিভিন্ন পেজের আমি সেখানটাতে লিঙ্ক দিয়ে রেখেছি। কাইন্ডলি সেই পেজ বা সেই চ্যানেলগুলোতে ভিজিট করবেন, সেগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন, আর অবশ্যই বেল নোটিফিকেশান আইকন প্রেস করবেন, যাতে পরবর্তীকালে যখনই আমি এ সমস্ত পেজ বা চ্যানেলগুলোতে যখন আমি ভিডিও দেবো নতুন, সেই নতুন ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।